রামপুরহাট ২০২১-এর ফলাফলটা তো শুধু একটা হেডলাইন, কিন্তু এর গভীরে কি আছে? আসুন শিরোনামের বাইরে গিয়ে সেই সত্যিটা বোঝার চেষ্টা করি। এই বিশ্লেষণটা শুধু একটা বিধানসভার কেস স্টাডি নয়, বরং এর থেকে আমরা জনপ্রতিনিধিত্বের একটা নকশা বা ব্লুপ্রিন্ট খুঁজে বের করব। আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো দেখে নেওয়া যাক। প্রথমে বুঝব রামপুরহাটের রাজনৈতিক প্রেক্ষাপট, তারপর দেখব ভোটের মানচিত্রটা কিভাবে বদলে গেল, ভোটারদের মনে কি ছিল, আর সবশেষে একটা কার্যকরী শাসনের জন্য কি করা যেতে পারে সেই দিকে এগোব। যে কোনো নির্বাচনকে বুঝতে হলে সবার আগে সেখানকার মাটি আর মানুষকে বুঝতে হয়। তাদের রোজকার জীবন, তাদের রুজিরুটি, তাদের সমস্যা, এই সবই তো ভোটের আসল গল্প। রামপুরহাটও তার ব্যতিক্রম নয়। চলুন এই গল্পটার গভীরে যাই। রামপুরহাটের জনসংখ্যার গঠনটা যদি দেখেন, বেশ ইন্টারেস্টিং। এখানে তফসিলি জাতি, উপজাতি আর মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ বাস করে। এই যে জটিল সামাজিক বুনন, এটাই কিন্তু এখানকার রাজনীতির গতি প্রকৃতি ঠিক করে দেয়। সংখ্যাগুলো আসলে নিছক সংখ্যা নয়, এগুলোই রাজনীতিক সমীকরণের ভিত্তি। এগুলো শুধু খাতায় কলমে লেখা কয়েকটা পয়েন্ট নয়, এগুলো হলো মানুষের প্রতিদিনের যন্ত্রণা। ভাবুন একবার, পাথর খাদান বন্ধ হয়ে যাওয়ায় কত মানুষ কাজ হারিয়েছে। চাষের খরচ বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। তার উপর অজয় ময়ূরাক্ষীর বন্যা তো আছেই। রাস্তাঘাটের অবস্থা, অসম্পূর্ণ পরিষেবা, এই সব ক্ষোভগুলোই কিন্তু একসাথে জমা হচ্ছিল। আচ্ছা, এবার আসা যাক ভোটের সংখ্যাতত্ত্বের দিকে, কারণ এই সংখ্যাগুলোই আমাদের অনেক কিছু বলে দেবে। ভোটারদের মনে কি চলছিল আর রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছিল, তার একটা স্পষ্ট ইঙ্গিত কিন্তু এই ডেটার মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, ব্যাপারটা বেশ অদ্ভুত। শাসক দল জিতেছে ঠিকই, কিন্তু তাদের জয়ের ব্যবধান কমেছে, ভোট শেয়ারও কমেছে। আর অন্যদিকে বিরোধী দলের ভোট এক লাফে প্রায় আকাশ ছুঁয়েছে। এর মানেটা কি? মানে হল, জয় সত্ত্বেও মাটির তলার জল কিন্তু অন্যদিকে বইতে শুরু করেছে। এই চার্টটা দেখুন, বিজেপির ভোট শেয়ারের এই পরিবর্তনটা চোখে পড়ার মতো। মাত্র ৫ বছরে ৬.৪৮% থেকে বেড়ে ৪৩.৬২%। এটা কোনো ছোটখাটো পরিবর্তন নয়, এটা আসলে গোটা নির্বাচনী এলাকার রাজনৈতিক চালচিত্রটাই বদলে দিয়েছে। এই বদলটা বোঝা খুব জরুরি। ফলাফল তো আমরা দেখলাম, কিন্তু আসল প্রশ্নটা হল কেন এই পরিবর্তন? ভোটারদের মনে এমন কি অসন্তোষ ছিল যা ভোটের বাক্সে এই রকম একটা প্রতিফলন ফেলল? চলুন সেই কারণগুলো খুঁজে বের করি। এই কথাগুলো কোনো রাজনৈতিক নেতার নয়, এগুলো সাধারণ মানুষের মনের কথা। চাকরির অভাব, খাদান বন্ধ হয়ে যাওয়ায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কাজ হারিয়েছে। নতুন প্রজন্মের সামনে কোনো দিশা নেই। যখন রুজিরুটিতে টান পড়ে, তখন মানুষের ক্ষোভ বাড়তে বাধ্য। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? এটা কোনো একটা বিচ্ছিন্ন সমস্যা নয়, এটা একটা সিস্টেমের সমস্যা। একদিকে অর্থনৈতিক চাপ, কাজ নেই, অন্যদিকে সরকারি পরিষেবা পেতে গেলেও কাটমানি দিতে হচ্ছে। ত্রাণ নিয়েও দুর্নীতির অভিযোগ, তার উপর আইনশৃঙ্খলার অবনতি। সব মিলিয়ে মানুষের বিশ্বাসটাতেই চিড় ধরেছিল। আর এখানেই এসে পড়ে ব্যক্তির মর্যাদার প্রশ্নটা। জনজীবনের একেবারে কেন্দ্রে থাকে মানুষের সম্মান। যখন কোনো মানুষের ব্যক্তিগত তথ্য নেওয়া হয়, তখন তার সম্মতি আর স্বচ্ছতা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটা তার মর্যাদার প্রতি একটা সম্মান জানানো। শাসনের ব্যর্থতা আসলে এই মর্যাদার ওপরেই আঘাত করে। এখন প্রশ্ন হল, এই যে এতগুলো নতুন ভোট, এগুলো এলো কোথা থেকে? এর উত্তর পেতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। দেখতে হবে অতীতে এখানকার ভোটের প্যাটার্ন কেমন ছিল, কারণ পুরনো রাজনৈতিক শক্তির ক্ষয় থেকেই নতুন শক্তির জন্ম হয়। এই টাইমলাইনটা দেখুন, ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ২০১১-তে কংগ্রেসের একটা ভালো ভোট ছিল, ২০১৬-তে বিজেপি প্রায় ছিলই না, আর ২০২১-এ এসে কি হল? বাম এবং কংগ্রেসের ভোটটা প্রায় উবে গেল, আর সেই ভোটটা সোজা চলে গেল বিজেপির ঝুলিতে। মানে বিরোধী পরিসরটা পুরোপুরি নতুন করে তৈরি হল। এতক্ষণ আমরা সমস্যাটা বিশ্লেষণ করলাম, এবার সমাধানের দিকে এগোতে হবে। মানে শুধু বিশ্লেষণ নয়, এর থেকে শিক্ষা নিয়ে একটা কার্যকরী কৌশল তৈরি করা, এমন একটা ব্লুপ্রিন্ট যা দিয়ে যে কোনো রাজনৈতিক দল মানুষের বিশ্বাস অর্জন করতে পারে। এই কৌশলটার নাম চতুর্মুখ কৌশল। এর 4টি দিক আছে। একদিকে যেমন বর্তমান ব্যবস্থার ব্যর্থতাকে তুলে ধরতে হবে, তেমনি অন্যদিকে উন্নয়ন এবং মানুষের ক্ষমতায়নের জন্য একটা ইতিবাচক রূপরেখা সামনে রাখতে হবে। অর্থাৎ ভাঙা এবং গড়া দুটোই একসাথে চলবে। এই কৌশলের দুটো মূল স্তম্ভ। একটা হল সংঘাতের আখ্যান। এখানে দুর্নীতি, সিন্ডিকেট, অরাজকতার মতো বিষয়গুলোকে সামনে আনা হবে, যা মানুষের মনে জমে থাকা ক্ষোভকে একটা রাস্তা দেখাবে।
আর দ্বিতীয়টা হলো সৃষ্টির আখ্যান। এখানে স্কুল, চাকরি, ভালো পরিকাঠামোর কথা বলা হবে, যা ভবিষ্যতের জন্য একটা আশা তৈরি করবে। একটা সফল প্রচারের জন্য এই দুটোই দরকার। এই সৃষ্টি আখ্যানের কয়েকটা উদাহরণ দেখা যাক, যেমন NH 34-এর উন্নতি করা, নতুন রেললাইন তৈরি করা, একটা স্কিল হাব তৈরি করা যা প্রতি বছর 5,000 ছেলেমেয়েকে কাজের প্রশিক্ষণ দেবে, ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া, অসমাপ্ত আবাসন প্রকল্পগুলো শেষ করা। এগুলো হলো বাস্তবসম্মত, হাতে কলমে কাজ, যা মানুষের জীবনকে সরাসরি বদলে দিতে পারে। সবশেষে আমাদের বুঝতে হবে যে নির্বাচন জেতাটাই শেষ কথা নয়। আসল চ্যালেঞ্জ হলো মানুষের বিশ্বাস অর্জন করা এবং সেই বিশ্বাসটা টিকিয়ে রাখা। এটা স্বল্পমেয়াদী কৌশলের বিষয় নয়, এটা দীর্ঘমেয়াদী জনগণকেন্দ্রিক শাসনের মূল ভিত্তি। আর এই বিশ্বাস অর্জনের জন্য প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে আলাদাভাবে পৌঁছতে হবে। যুবকদের চাহিদা চাকরির, মহিলাদের চাহিদা নিরাপত্তার, কৃষকদের দরকার চাষের সাহায্য, আবার দলিত ও আদিবাসী সম্প্রদায়ের লড়াইটা জমি আর জীবিকার। সবার জন্য একটাই বার্তা কাজ করবে না। একজন সত্যিকারের নেতাকে প্রত্যেকটা গোষ্ঠীর নির্দিষ্ট সমস্যাগুলো বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আর এখানেই গণতন্ত্রের আসল সৌন্দর্য, যখন সাধারণ মানুষ সঠিক তথ্য পায় এবং দায়িত্বের সাথে নিজেদের মতামত প্রকাশ করে, তখনই একটা সুস্থ গণতন্ত্র তৈরি হয়। এটাই নাগরিকদের ক্ষমতা দেয় শাসককে প্রশ্ন করার এবং নিজেদের শাসন ব্যবস্থায় স্বচ্ছতার সাথে অংশগ্রহণ করার। তাহলে শেষ প্রশ্নটা এটাই, শুধু মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে নির্বাচনে জেতাই কি যথেষ্ট, নাকি একজন নেতাকে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে একটা উন্নত ভবিষ্যতের স্পষ্ট রূপরেখা দিয়ে? এই প্রশ্নটা আমাদের সবার জন্য ভাবার জন্য।